নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতো আমি বিভিন্ন রকম হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা বিভিন্ন রকম রোগের প্রতিকার সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। কিছু জানা অজানা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজ তার অন্যথা নয়। আজ আমার বিষয়বস্তু এপিলেপসি বা বাংলায় যাকে বলে মৃগী রোগ। তো দেখুন, এই যে এপিলেপসি বা মৃগী রোগ, এটা সম্পূর্ণ মস্তিষ্কজনিত রোগ এবং যে কোনো বয়সেই কিন্তু হওয়া সম্ভব। আমাদের দেশে বহু মানুষ এপিলেপসি বা মৃগী রোগের শিকার। এপিলেপসি যখন ট্রিগার হয় তখন আমরা দেখি মানুষের মধ্যে একটা ভয়ার্ত একটা তাচ্ছিল্য ভাব, এবং যিনি এই সিজার অ্যাটাকে পড়েছেন তার থেকে দূরে সরে যাওয়া। রাইট? ঘটনা যেটা সেটা হচ্ছে, দেখুন, এপিলেপসি কিন্তু এমন একটা সমস্যা, এটা কিন্তু যে কেউ এই সমস্যার শিকার হতে পারেন। যখনই আমরা এই ধরনের কোনো মানুষকে দেখবো ট্রিগার অ্যাটাকে পড়েছেন, এই ধরনের সিজার অ্যাটাকে পড়ছেন, যখন টনিসিটি দেখবো, ক্লোনিসিটি দেখবো এই এপিলেপসির, আমরা কিন্তু অবশ্যই তাকে হেল্প করার জন্য চলে যাব। তার কারণ যিনি এই সমস্যার মধ্যে ওই মুহূর্তে আছেন, তিনি একটা অরার মধ্যে আছেন, তার কিন্তু বাহ্যিক কোনো জ্ঞান থাকে না বা বেহুশ কন্ডিশনে উনি থাকেন। সেটার কারণ কি, সেটা সম্বন্ধেই আমি আপনাকে ডিটেলসে বলবো। আমি আলোচনার মধ্যে জানাবো এর পজিটিভ মেকানিজম, আমি জানাবো এর সাইন এন্ড সিমটমস, কেন এই সমস্যাটা হয়, কি কারণে হতে পারে, এবং হলে পরে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায়। বলবো হোমিওপ্যাথিতে কি ফ্যান্টাস্টিক মেডিসিন আছে, কি বেস্ট মেডিসিন আছে সে সম্বন্ধে তথ্য, এবং জানাবো আমি আমার পেশেন্টদের কি কি ওষুধ দিয়ে থাকি। জানতে হলে জুড়ে থাকুন ভিডিও শেষ অবধি। শুরু করার আগে সেই বিশেষ কথাটা, যারা আমার চ্যানেলে পুরনো, যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে আমার সাথে জুড়ে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন, যারা চ্যানেলটা ভিউ করছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে দেবেন, এবং অবশ্যই ছড়িয়ে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে, কারণ কে জানে কখন কোন ইনফরমেশনটা কার কাছে কতটা জরুরি হয়ে পড়ে। তো চলুন শুরু করা যাক আজকের বিষয়বস্তু, এপিলেপসি বা মৃগী। দেখুন, হোয়াট ইট ইজ, ওয়ার ইট ইজ ফেজের মধ্যে আমরা সেই কথাটা আবার বলতে চলেছি যে মৃগী বা এপিলেপসি একটি মস্তিষ্কজনিত সমস্যা বা মস্তিষ্কজনিত রোগ। মানে মস্তিষ্ক হচ্ছে ইজ এ কম্বিনেশন অফ মিলিয়ন্স অফ নার্ভ সেলস, and they are connected with the neurons, the unit of nervous system. নার্ভাস সিস্টেমের ইউনিটস হচ্ছে নিউরন। এই নিউরনের সঙ্গে কিন্তু প্রতিটা সেলস তার চার্জ এফেক্টিভিটি কিন্তু কানেক্টেড থাকে। এবার এখানে একটা গ্রাহক পর্যায়ে থাকে আর একটা প্রেরক পর্যায়ে থাকে, মানে একটা সেন্ডার একটা রিসিপ্টর থাকে। মানে যে সেন্সেশন গুলো আসে সেটা রিসেপ্টরের থ্রু দিয়ে রিসিভড হয়, আর যে সেন্সেশন বা পালসেশন বা যে মেসেজটা পাঠানোর দরকার সেটা কিন্তু সেন্ডারের থ্রু দিয়ে পাঠানো হয়। রাইট? তবে আমি এখানে আপনাকে নিউরন বা ইউনিট নার্ভ সেলস এর পিকচার কিন্তু অবশ্যই দিয়ে দেবো, দেখে নেবেন আপনি। এবার ঘটনা যেটা সেটা হচ্ছে, কি হয়, একটা ইলেকট্রিক চার্জ লাইক সেন্সেশন পাসেস থ্রু দিস নার্ভ সেলস। এই নার্ভ সেলের থ্রু দিয়ে পাস হয়। নার্ভ সেল মানে যে নিউরনের থ্রু দিয়ে। একটা সুস্থ মানুষের দেহে যে এই যে চার্জটা পাসিং হয় সেটা একটা সিঙ্ক্রোনাইজড ম্যানারে পাসিং হয়, এবং এই সিঙ্ক্রোনাইজড ম্যানারে পাসিং যে চার্জেসটা, এটাকে বলা হয় সিঙ্ক্রোনাস নিউরাল অ্যাক্টিভিটি। এবার এই এসএনএ এটার মধ্যে যখন ডিফারেন্সেস আসে তখনই কিন্তু আমরা কিন্তু ডিফারেন্ট অ্যাক্টিভিটি দেখতে পারি ব্রেনস এর ক্ষেত্রে। whenever the sparks, এই চার্জগুলো passes through the neurons, সেটার যে চার্জ ক্যাপাসিটি বা চার্জ পাওয়ার থাকে সেটা যদি লিটল এক্সেসড হয় ফ্রম ওয়ান নার্ভ সেলস টু অ্যানাদার নার্ভ সেলস, একটা নার্ভ সেলস থেকে আরেকটা নার্ভ সেলসে যে চার্জটা পাসিং হয় সেটা যদি লিটল এক্সেস হয়, তখন কিন্তু নার্ভ সেলস এর মধ্যে এপিলেপটিক সিমটমস বা এপিলেপসি সিমটমস আমরা দেখতে পারি। কি দেখতে পারি? while epileptic attack happens, then he or she lost his control over the body. যে মানুষটি এপিলেপসিক অ্যাটাকের মধ্যে পড়েন তিনি কিন্তু তার পুরো বডির কন্ট্রোলটা হারিয়ে ফেলেন, এবং সাডেন জার্ক একটা ভিজিবল হয়, মানে শরীরের মধ্যে হঠাৎ একটা কম্পন ফিলিংস হয়, এবং সেই কম্পনটা কিন্তু আপনার কিছুক্ষণ সাস্টেইন করতে পারে। সেটা আমরা বাইরে থেকে বাহ্যিকভাবে দেখতে পাবো। পুরো শরীরের মধ্যে একটা তরঙ্গের মতন ছড়িয়ে যায়, পুরো বডিতে একটা কম্পনের সৃষ্টি হয়, সেক্ষেত্রে মানুষটি পড়ে যেতে পারেন এবং তিনি কিন্তু সেন্সলেস হয়ে যান। তারপর ধীরে ধীরে জার্কিং বা ট্রেমলিং ধীরে ধীরে কমে আসে। এই পুরো ফেজটা একটা অরা, এই ফেজের মধ্যে কিন্তু তার সেন্সেশন কিছু থাকে না।
দিস ইজ কল এপিলেপটিক সিজার বা এপিলেপটিক অ্যাটাক, রাইট? এবার আমরা আসছি সাইন এন্ড সিমটমস এর ক্ষেত্রে। দেখুন, সাইন এন্ড সিমটমসে বেসিক্যালি দু ধরনের দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ফোকাল এপিলেপটিক সিজার। এই সিজারটা বেসিক্যালি হয় পার্টিকুলার কোন একটা পার্ট, এবার সেটা যে কোনো পার্টে হতে পারে, এনি পার্ট অফ দ্য বডি, এবং ইট স্টার্ট ট্রেমলিং, কাঁপা শুরু হয়ে যেতে পারে। দ্যাট ইজ, ধরে নিন, হাতের কথাই ধরে নিন, যদি হাত এরকম কাঁপতে শুরু করেন, সাম হোয়াইলস ইট মে স্টপ, কখনো কখনো এই ধরুন এপিলেপটিক অ্যাকশন শুরু হলো, ইট স্টার্টেড ট্রেমলিং অ্যান্ড আফটার এ হোয়াইল ইট বিকেম স্টপ। তো যদি এরকম হয় তাহলে সেটা হচ্ছে এপিলেপটিক সিনড্রোম। কিন্তু যদি কম্পন থাকতে পারে, যদিও আমি বিষয়ের বাইরে বলছি কিন্তু তবুও বলে নিই, এখানে এর সঙ্গে সম্পর্কযুক্ত, এই ট্রেমলিংটা যদি কন্টিনিউ হয় তাহলে সেটা কিন্তু পার্কিনসন্স বা কোরিয়ার মধ্যে যেতে পারে। সেটা একটা ডিফারেন্ট, সেটাও একটা নার্ভ ওরিয়েন্টেড ডিজিজ। কিন্তু যদি এপিলেপটিক অ্যাটাক হয় সেটা বুঝবো কি করে? সাডেন কন্ট্রাকশনস অফ মাসেল হবে, ট্রেমলিং থাকবে, সেন্সলেস হয়ে যেতে পারে, মুখের মধ্যে ফ্যানা আসতে পারে, বাবলস, এবং ঘটনা যেটা হয় কিছুক্ষণ পরে সেই ব্যাপারটা কিন্তু কুল ডাউন হয়ে যায়, এই যখন এপিলেপটিক অরাটা স্টপ হয়ে যায়, রাইট? নেক্সট যেটা হতে পারে সেটা হচ্ছে গ্র্যান্ড ম্যাল এপিলেপসি। দেখুন, গ্র্যান্ড ম্যাল এপিলেপসি সেটা সেকেন্ডারি হতে পারে, প্রাইমারি হতে পারে, তার বিভিন্ন ক্যাটাগরি আছে। ওভারঅল যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ম্যাক্সিমাম এফেকশন সিন ইন দ্যাট পার্টিকুলার কেসেস, মানে যত রকমের এপিলেপটিক সিনড্রোমস বা এপিলেপটিক সিমটমস আমরা থাকবে সবকিছু কিন্তু গ্র্যান্ড ম্যাল এপিলেপসির মধ্যেই আমরা দেখতে পাবো। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখব, প্রথমে হি অর শি ফিলস লাইক ইন এ অরা, একটা অদ্ভুত একটা অরার সৃষ্টি হবে। মানে এখন এই অ্যাটাকটা স্টার্ট হয় তার ঠিক 20-25 মিনিট আগে যে মানুষটির ক্ষেত্রে এপিলেপটিক অ্যাটাক হতে চলেছে, সে পুরুষ নারী নির্বিশেষে, তিনি কিন্তু ফিল করতে পারেন যে হি ইজ গোয়িং টু হ্যাভ এন এপিলেপসড অর হি এপিলেপটিক অ্যাটাক গোয়িং টু বি স্টার্টেড ইন হিজ বডি, রাইট? একটা অনুভূতি তার কিন্তু শুরু হয়ে যায়। ঠিক সেই মোমেন্টে যদি ব্রেনের ইইজি করা যায় তখন কিন্তু স্পার্ক মেজারমেন্ট আমরা করতে পারবো, এবং সেক্ষেত্রে আমরা দেখবো একটা হিউজ অ্যামাউন্ট অফ স্পার্কস কিন্তু পাস ওভার হচ্ছে থ্রু নিউরনস, ওয়ান নার্ভ সেলস টু অ্যানাদার নার্ভ সেলস। ওকে, এবার টনিসিটি বা ক্লনিসিটি, যখন পিক আপ সিচুয়েশন থাকে, সিজারের যে পিক আপ পয়েন্টটা থাকে, তখন যে এফেক্টিভিটি আমরা দেখতে পারি সেটা দেখবো, সেটা হচ্ছে মাসেলস এর মধ্যে একটা কন্ট্রাকশনস চলে আসবে এবং এক্সট্রিমলি শিভারিং স্টার্টেড হয়ে যাবে। শিভারিং মানে বেসিক্যালি আপনি বলতে পারেন একটা ট্রেমলিং, শরীরের মধ্যে ভয়ঙ্কর কাঁপা একটা পরিস্থিতি তৈরি হবে এবং জার্কিং স্টার্ট হয়ে যেতে পারে। এই মুহূর্তে এরকম হাত পা কাঁপতে কাঁপতে তিনি কিন্তু, মানে তার কিন্তু কখনো হুঁশ থাকে না সেই মুহূর্তে, ওই দ্যাট পার্টিকুলার মোমেন্ট হি ইজ কমপ্লিটলি আউট অফ হিজ সেন্স, কারণ তখন তিনি অরার মধ্যে, এবং মুখ দিয়ে সে সময় ফ্যানা উঠতে পারে, মাটিতে শুয়ে পড়তে পারেন, এবং শুয়ে পড়ে জার্কিং কন্ডিশনটা কন্টিনিউ হতে পারে, রাইট? এরপর ধীরে ধীরে কিছুক্ষণ চলার পর ধীরে ধীরে এই সিচুয়েশনটা তার আস্তে আস্তে কুল ডাউন হয়, তার সমস্ত বডি শান্ত হয়ে যায়, তখনও তিনি কিন্তু সেন্সলেস কন্ডিশনেই থাকেন, এবং ধীরে ধীরে আস্তে আস্তে তার সেন্স ফিরে আসে। এই যে পুরো ফেজটার মধ্যে তার কিন্তু কোনো রকম কোনো ফিলিংস থাকে না, বাহ্যিক জ্ঞান শূন্যহীন হয়ে পড়েন, এবং তিনি কারোর সঙ্গে কোনো কমিউনিকেশনও করতে পারেন না যিনি এই এপিলেপটিক অ্যাটাকের মধ্যে আছেন। So this is called the tonicity or the peak seizure of epileptic syndrome, right? এবার আমরা আসছি এর কজিটিভ মেকানিজম। এই যে ঘটনাগুলো ঘটে, এটা হওয়ার পিছনে কি কারণ, কেন এই ঘটনাটা ঘটে, কেন এই সমস্যাটা তৈরি হয়? দেখুন, একটা নিউনেটাল থিওরি আছে যে ডিউরিং ডেলিভারি, মানে at the time of delivery, যদি if the child get sudden trauma on his head, যদি মাথার মধ্যে কোনো আঘাত পান এবং যদি ওই বাচ্চাটি 2-3 মাস বয়সে এমন কোনো হাই ফিভার অ্যাটাকে পড়েন, আমরা জানি ফিভার হলে পরে ব্লাড রাশেস বেশি হয়ে যায়, ব্লাড রাশ বেশি হওয়ার ফলে যদি হাই অ্যামাউন্ট অফ ব্লাড কনজেস্টেড হয়ে যায় ইন দ্য ব্রেন সেলসের মধ্যে এক্সেস অ্যামাউন্ট অফ ব্লাড রাশ কন্ডিশনে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা পালসেটিক সিচুয়েশন তৈরি হয় ব্রেন সেলসের মধ্যে, এক্সেসিভ প্রেশার জেনারেট হতে পারে, কারণ প্রচুর পরিমাণে ব্লাড যদি রাশেস হয়ে যায়, তো তখন যেটা হয় এই সিচুয়েশনে কিন্তু ব্রেনের মধ্যে একটা সিজারিং অ্যাটাক হয়, and this may happens or leads to epileptic syndrome for that particular cases, maybe girl child, maybe boys, whomsoever it may be, যাই হোক না কেন,
তার ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে এপিলেপটিক সিনড্রোম হওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। নেক্সট কি হতে পারে, দেখুন বাই এনি মিনস, যে কোনো কারণে ইফ দ্য অক্সিজেন কনজাম্পশন লেভেল ইন দ্য ব্রেন সেলস if reduced down, that causing the hypoxia ischemic encephalopathy, এই সিচুয়েশন যদি হয় ব্রেনে, তাহলে কিন্তু ইট মে টার্ন ইনটু এপিলেপসি। দেখুন অ্যাডাল্টসদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটার চান্সেসটা বেশি ডিউ টু মেন্টাল এক্সেসিভ মেন্টাল প্রেশার ফর প্রলং পিরিয়ড অফ টাইম অ্যান্ড অ্যাংজাইটি উইথ অ্যাংজাইটি। এই ধরনের সিচুয়েশন মানে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, এই পুরো ব্যাপারটা যদি প্রলং পিরিয়ড ধরে চলতে থাকে কোনো একটা অ্যাডাল্টের ক্ষেত্রে, তো হি মে কজড or he may suffered with in future with epileptic syndromes, right? তার ক্ষেত্রে কিন্তু এপিলেপসি হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। চলে আসছি হোমিওপ্যাথিক মেডিসিনের ক্ষেত্রে। দ্য ফ্যান্টাস্টিক হোমিওপ্যাথিক মেডিসিন, প্রথমে পোটেন্সি মেডিসিনের কথা বলবো। দেখুন বুফোরানা 6CH ইজ আ ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। 6CH পোটেন্সিতেই আমরা নেওয়ার চেষ্টা করব। 2 ফোঁটা করে দিনে 3 বার নেব। কোন ক্ষেত্রে নেব, দেখুন যদি জার্ক থাকে, একটা সিজারে যদি জার্ক সিচুয়েশন তৈরি হয়, ট্রেমলিং হয়, সাডেন জার্ক জেনারেট হয়, কন্ট্রাকশনস অফ মাসল থাকে, শিভরিং থাকে বা ট্রেমলিং থাকে, প্রচন্ড হাত পা কাঁপা থাকে, তাহলে কিন্তু বুফোরানা দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন এবং আমরা 6CH পোটেন্সিতে নেওয়ার চেষ্টা করব। 2 ফোঁটা করে দিনে 3 বার, অবশ্যই খাওয়ার আগে নেওয়ার চেষ্টা করব। দেখুন কালিফস হচ্ছে ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মোস্ট এফেক্টিভ নার্ভ টনিক, তো এখানে কালিফস তো নেওয়া বানতাই হয়। কালিফস আমরা 6X পোটেন্সিতে বা বায়োকেমিক ট্যাবলেট ফরমেশনে নেওয়ার চেষ্টা করব। আমরা বাচ্চারা হলে 4টে করে ট্যাবলেট বা 3টে করে ট্যাবলেট বা 2টো করে ট্যাবলেট দেব ডিপেন্ডিং আপন এজ অ্যান্ড সাসেপ্টিবিলিটি, বা 6টা করে ট্যাবলেট নিতে পারি ফর দ্য অ্যাডাল্ট, 4টে করেও নিতে পারি। চুষে খাওয়ার চেষ্টা করব উইথ হাফ কাপ লিউকওয়ার্ম ওয়াটার দিনে 3 বার, অবশ্যই খাওয়া দাওয়ার পরে। কখন নেব, যদি দেখা যায় হাইপার অ্যাক্টিভিটি হয়ে গেছে, হাই এপিলেপটিক সিনড্রোমস দেখা যাচ্ছে, টনিসিটি যদি সিভিয়ার কন্ডিশনে থাকে, হাইপার ক্লোনোসিটি থাকে, হাইপার এফেক্টিভিটি হয়, তখন কিন্তু অবশ্যই আমরা কালিফস নেওয়ার কথা ভাববো। বা কালিফস কিন্তু আমরা ব্রেন টনিক হিসেবেও নিতে পারি। যে কোনো ধরনের সিচুয়েশনে, মাইল্ড অ্যাটাক হোক বা সিভিয়ার অ্যাটাক হোক, সব ক্ষেত্রে কিন্তু আমরা কালিফস নেওয়ার চেষ্টা করতে পারি 6X পোটেন্সিতে। ওকে, এরপরে আসছি ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক ডক্টর রেকোয়েগের মেডিসিন, দ্যাট ইজ R33, ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। এখানে সাম গ্রুপ অফ মেডিসিন এর মধ্যে মিক্সড কন্ডিশনে থাকে। এর মধ্যে আছে বেলেডোনা, যদি ব্লাড রাশেস কন্ডিশন থাকে, মুখের মধ্যে একটা আরক্তিম ভাব থাকে, সাডেন মৃগী অ্যাটাক হয় বা সাডেন এপিলেপটিক অ্যাটাক হয়, চোখ মুখে একটা নীলাভ ভাব চলে আসে, লালচে নীলাভ ভাব, প্রচন্ড হাই ব্লাড রাশের কারণে, সেক্ষেত্রে কিন্তু বেলেডোনা ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন দ্যাট অলরেডি ইন মিক্সড ইন দ্যাট পার্টিকুলার কম্বিনেশন ইন R33। নেক্সট হচ্ছে কুপ্রাম, কুপ্রাম মেটালিকাম ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। এই ধরনের সিচুয়েশনে যদি হাত পার মধ্যে একটা জার্কিং সিচুয়েশন হয়, একটা কোয়েঞ্চিং সিচুয়েশন হয়, তাহলে কিন্তু আপনার কুপ্রাম মেটালিকাম ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। এরপরে আসছে পালস, পালসেটিলা ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। যদি এই ব্যাপারটা আমরা মহিলাদের শরীরে দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা পালসিটিলা নেওয়ার কথা ভাবতে পারি। পালসিটিলা কিন্তু অলরেডি R33 এর মধ্যে মিক্স আপ কন্ডিশনে আছে। আমরা সাইলেশিয়া নেওয়ার কথা ভাবতে পারি, যেটা অলরেডি এই মিক্স আপ কন্ডিশনে আছে। দেখুন সাইলেশিয়া বাচ্চাদের আঘাতে, মস্তিষ্কে আঘাতের জন্য যদি এপিলেপটিক সিনড্রোমস হয়, যেটা আমি নিউনিটাল থিওরির কথা বললাম, তাহলে তখন কিন্তু হতে পারে, রাইট? তখন আমরা কিন্তু অবশ্যই সাইলেশিয়ার কথা ভাবতে পারি। নেক্সট হচ্ছে জিঙ্কাম মেটালিকাম, কুপ্রাম মেটালিকামের পরে হচ্ছে জিঙ্কাম মেটালিকাম। জিঙ্কাম মেটালিকাম অলসো নার্ভ সেলকে প্রপার লিঙ্কেজ গুলোকে ঠিকঠাক করার জন্য, মানে নার্ভ সেলের লিঙ্কেজ গুলো, এক্সট্রা জার্ক, এক্সট্রা চার্জ লাইক সিনড্রোমস, যে চার্জ গুলোর এফেক্টিভিটি, যে সেন্সেশন পাসিং আপ হয়, এই আপনাকে সিনক্রোনাইজড নিউরাল অ্যাক্টিভিটির কথা বললাম, সেই অ্যাক্টিভিটি হাইপার কন্ডিশনে যেন না যায়, একটা নর্মাল স্মুথ সিনক্রোনাইজড কন্ডিশনে থাকে, তার জন্য জিঙ্কাম মেটালিকাম ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন, যেটা R33 এর মধ্যে মেশানো আছে। আমি অলরেডি এখানে পিকচার দিয়ে দেবো, আপনি দেখতে পাবেন। R33 ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। R33 আমরা 10 ফোঁটা করে হাফ কাপ জলে 1/4 কাপ জলের মধ্যে দিনে 3 বার মিশিয়ে খাওয়া দাওয়ার পরেই খাওয়ার চেষ্টা করতে পারি, এবং এতে করে ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক এফেক্ট কিন্তু আমরা পাবো। এটা তো অ্যাডাল্টদের জন্য গেল। যদি চাইল্ডের ক্ষেত্রে হয়, তাহলে আমরা R33 5 ফোঁটা করে নেওয়ার চেষ্টা করব, 4 ভাগের 1 ভাগ কাপ জলে দিনে 3 বার, 2 বার নেওয়ার চেষ্টা করব 3 বারের জায়গায়। তো এই হচ্ছে এপিলেপসি সম্বন্ধে মোটামুটি একটা জেনারেলাইজড আইডিয়া। নট নেসেসারি সব কটা মেডিসিন আমি এখানে বললাম,
পরবর্তী ভিডিওগুলোতে বা পরবর্তী ব্লগে অবশ্যই আমি আপনাদের অন্য কোনো মেডিসিন সম্বন্ধে অবশ্যই জানাবো। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। যদি এই ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেওয়ার চেষ্টা করবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলে পুরনো, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে আমার সাথে জুড়ে থাকার জন্য। এখনো অনেক অনেক ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করা বাকি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো ইনফরমেশনের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বন্দে মাতরম। থ্যাংক ইউ ভেরি মাচ।